সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ, জলপাইগুড়ির খড়িয়া পোস্ট অফিসের পোস্টমাস্টারকে আটক করে বিক্ষোভ গ্রাহকদের। অধিকারের দাবিতে বামেদের অধিকার যাত্রা জলপাইগুড়িতে। বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে 17 ফেব্রুয়ারি কোচবিহার থেকে শুরু হয়েছে এই যাত্রা। লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। নিজের হাতে প্ল্যাকার্ড লাগাতে দেখা যায় বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীকে। এবার আসছে বিস্তারিত সংবাদে। গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ, জলপাইগুড়ির খড়িয়া পোস্ট অফিসের পোস্টমাস্টারকে আটক করে বিক্ষোভ গ্রাহকদের। অভিযোগ, গত কয়েক মাসে একাধিক গ্রাহকের টাকা আত্মসাৎ করেছেন এই পোস্টমাস্টার। ঘটনা নজরে আসতেই এদিন একাধিক গ্রাহক পাসবুক আপডেট করতে এসে দেখতে পান কারো অ্যাকাউন্ট থেকে 50,000, কারো থেকে আবার 55,000 টাকা সরিয়েছেন জিৎ সুর নামে এই পোস্টমাস্টার। তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকরা। খবর পেয়ে ছুটে যায় জলপাইগুড়ির অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট সাদাব আনোয়ারের এক গোটা টিম। পোস্টমাস্টারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তদন্ত করে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমি বর্তমানে বলতে চাই যে আমি একজন উচ্চ মাধ্যমিকের ছাত্র। তো আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলাম। সেই সময় আমার মা নিজের ফোনে একটি মেসেজ দেখতে পান যে তার অ্যাকাউন্টের থেকে টোটাল 5 বারে 55,000 টাকা নেওয়া হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমার মা কোনোভাবে নিযুক্ত ছিলেন না। তো মা এখানে এসে পোস্ট অফিসে যোগাযোগ করলেন যে কী ব্যাপার, আমার অ্যাকাউন্টের থেকে 55,000 টাকা উইথড্রল হলো কী করে, কোনো অনুমতি ছাড়া। তো সেখান থেকে দেখা গেল যে এখানকার যে পোস্টমাস্টার আছে, যার নাম জিৎ সুর, আমরা যা জানতে পেরেছি থানায় গিয়ে, তো সে 5 বারে 55,000 টাকা উইথড্র করেছে কোনো অনুমতি ছাড়া। আর আমার মাকে বলা হয়েছে যে অ্যাকাউন্ট ফেলিয়ার হয়ে গেছে ট্রানজ্যাকশন বন্ধর কারণে। আমার মা এখানে এসে নিজের আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স, ফোন নাম্বার এবং সিগনেচার করে যায়, এবং সেইভাবেই আমার যা মনে হয় ওইভাবেই ব্যাংকের থেকে টাকাটা উইথড্র করে নেওয়া হয়েছে। এবং আমরা সেখান থেকে থানায় যাই এবং থানায় গিয়ে আরও ডিটেলস নেই যে ছাত্রটার যে করেছে সে আমার থেকে কিছুটা বয়সে বড়, সে কী করে এতটা করেছে, এবং শেষ পর্যন্ত যা ওইখানে গিয়ে স্বীকার করেছে যে সে অন্যায়ভাবে এই টাকাটিকে উইথড্র করেছে ব্যাংকে। তো তোমরা এখন কি চাচ্ছ? আমরা এখন চাচ্ছি যে বাকি যাদের সাথে এগুলো হয়েছে, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এত লোক অবস্থিত আছে, তো তাদের সাথেও অন্যায় হয়েছে এবং তারাও নিজের টাকা যেটা তারা কষ্ট করে আয় করেছে সেটার এখন কি হবে না হবে সেটা জানতে চাচ্ছে। অ্যাকচুয়ালি আমার মায়ের সাথে যখন স্ক্যাম হলো, অ্যাকচুয়ালি কালকে আমাদের পাড়ার একজনের হয়েছে, তো হওয়ার পরে আমি সচেতন হয়ে গেলাম কি আমাদের সাথেও হলো না। তো মাকে সকাল সকাল ওই ইঞ্জিনিয়ারিং কলেজে বড় পোস্ট অফিসে পাঠাই। তো ওখানে যখন আপডেট করা হয়, তো আপডেট করার পরে দেখা গেল যে উনি বারবার 10,000 30,000 যখন যা মনে হয়েছে ওর যা দরকার সেটাও বের করেছে এখানকার পোস্ট মাস্টার। তো আর সব থেকে বড় কথা যেটা, আমার মায়ের সিগনেচার ডুপ্লিকেট করে সেই টাকাগুলো বের করেছে। কত টাকা? 1,70,000। এটা এই পোস্টমাস্টার কবে জয়েন করছে? এটা 9 মাস হবে বোধ হয়। 8-9। এরকম কয়জনের সাথে করেছে কি মনে হচ্ছে? এরকম এখন শোনা যাচ্ছে 5-7 জনের মতন হয়েছে, আরও জানি না। কেউ সবাই আপডেট করতে গেছে, আমাদের দেখা দেখি সবাই আপডেট করতে গেছে। এখন বোঝা যাবে, আসার পর কিভাবে বুঝতে পারলেন যে টাকাটা তুলেছে? ওই কালকে একজনের ওই যে ওদেরই এদিকে ওই যে ওদেরই এটা ঘটনা ঘটছে। তো ওদের ঘটনাটা ঘটার পরে ওদের টাকাটা কালকে থানায় গিয়ে ওটা বের করেছে, টাকা দিয়েছে, ও স্বীকার করেছে। তো তারপরে যখন ওদের সাথে এরকম হলো, তা আমার সাথেও হতে পারে, এইভাবেই আমি গেছিলাম ওখানে আপডেট করাতে গিয়ে। তখন আমাকে ডিটেলস দেখতে পাচ্ছি এরকম। আর ডুপ্লিকেট আগের যে পোস্টমাস্টার ছিল তার কিছু বই এখানে রাখা থাকতো, ওই বইয়ের মধ্যে আমাদেরটা যে কপি করে দিয়ে দিয়েছে। বুঝতে পারিনি। আজকে ধরেছেন? হ্যাঁ, আজকে তো রীতিমতন ওই পোস্ট অফিস থেকে যখন বলা হয়েছে আপনার তো টাকা উইথড্রল আছে, তো তখন ও স্বীকার করলো সেটা যে আমি সিগনেচার করে করে টাকাগুলো বের করেছি। सर आज क्या हुआ था, क्या करेगा इसके साथ? कुछ पब्लिक कंप्लेन आया है जिसमें हमारा जो बीपीएम है यहाँ पे खरिया पोस्ट ऑफिस में नाम है जीत सूर, वो कुछ लोगों का पासबुक में फ्रॉड किया है, कुछ पैसा खुद निकाल लिया है, कुछ डुप्लीकेट पासबुक इशू कर दिया है, डुप्लीकेट मतलब फेक पासबुक इशू कर दिया है।
तो वो अभी हम लोग छानबीन कर रहे हैं कि कितने पासबुक में ऐसा हुआ है, कितने पासबुक में फ्रॉड इस तरह किया है। सर क्या करेगा इसके साथ अभी, तो काम में रहेगा? फिलहाल इसको पुट ऑफ करेंगे, पुट ऑफ जो होता है सस्पेंड, तो आज ही कर देंगे। अब जो ग्राहक है उसका पैसा कैसे मिलेगा? पैसा वो क्लेम करेंगे, जैसे हम सारा ओरिजिनल पासबुक पहले लेंगे, उसके बाद फिर इंक्वायरी करेंगे। इंक्वायरी करने के बाद फिर उनको बुलाएंगे, हम एक एक करके बुलाएंगे, क्लेम फॉर्म भराएंगे कितना फ्रॉड हुआ है। पर फिर किसी का अकाउंट में 40 से 50 फ्रॉड हुआ है तो उसको क्लेम फॉर्म में उतना अमाउंट का वो भरेंगे, फिर लगभग 15-20 दिन या 1 महीना में उनको मिल जाएगा। अमाउंट कितना होगा वो तो इंक्वायरी पता चलेगा कितना होगा। अभी तो हमको लग रहा है कि 2-3 पासबुक में लगभग 1.5-2 लाख का हो गया फ्रॉड। सर एक जो बुक मिला है पासबुक, वो डुप्लीकेट है, आप खुद ही देखा है। पासबुक तो ठीक ही है, लेकिन उसमें हमको देखने से लग रहा है कि उसमें पेज कोई साटा हुआ है, कोई पेज डाला हुआ है उसमें। तो पासबुक वो हमको वो सब इंक्वायरी करने पे पता चलेगा हमको। हम पासबुक लेंगे, उसके फिर जाके हेड ऑफिस में डिवीजन ऑफिस में आके इंक्वायरी करेंगे, तब हमको एक एक करके पब्लिक बुलाएंगे, जिसका नाम है पासबुक है, एक एक करके बुलाएंगे किसका क्या प्रॉब्लम है। बस हमको तो पासबुक देख के पता चल जाएगा इसमें क्या प्रॉब्लम है। और उसके अलावा यहाँ पे जितना अकाउंट खुला हुआ है, फास्ट ट्रैक वेरिफिकेशन करेंगे, जितना अकाउंट खुला हुआ है सबका, तो एक एक करके हम सबका अकाउंट वेरीफाई करेंगे, उससे पता चल जाएगा कितना यहाँ फ्रॉड हुआ है टोटल। पुलिस में कंप्लेंट ऑब्वियसली करना ही पड़ेगा हमको। नाम क्या करना होगा? पुलिस में जैसे जितना पासबुक हमको मिला, फिलहाल अभी तक 2-3 मिल गया अगर, तो हम उसको लेके जितना उसमें क्या क्या फ्रॉड हुआ है, किस किस ट्रांजेक्शन में फ्रॉड हुआ है, उसको डिटेल्स बना के हम पुलिस में FIR करेंगे। इसके नाम पे पिनाकी शिलेर रिपोर्ट, एबी न्यूज। অধিকারের দাবিতে শুরু হওয়া অধিকার যাত্রা এসে পৌঁছল জলপাইগুড়িতে। বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে 17 ফেব্রুয়ারি কোচবিহার থেকে শুরু হয়েছে এই যাত্রা। এরপরে বিভিন্ন এলাকা অতিক্রম করে মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি পৌঁছয়। শহরের ইন্দিরা কলোনি মোড় থেকে শুরু হয়ে জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরের সামনে এসে পৌঁছয় সেই পদযাত্রা। জেলাশাসকের দপ্তরের সামনে প্রতীকী বিক্ষোভ হয়। এরপরে সেই যাত্রা কর্মচারী ভবন ছুঁয়ে থানা মোড় কদমতলা হয়ে শান্তিপাড়া পৌঁছয়। সেখান থেকে রাজগঞ্জ পৌঁছে যাত্রা শেষ হয়। সংগঠনের তরফ থেকে জানা গিয়েছে আগামী 10ই মার্চ দক্ষিণ 24 পরগনায় অধিকার যাত্রার সমাপ্তি হবে। 14ই মার্চ নবান্ন অভিযান হবে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, শূন্য পদে স্বচ্ছ নিয়োগ সহ একাধিক দাবিতে পদযাত্রা হয়েছে। এর আগে বাম যুব সংগঠনের তরফ থেকে ইনসাফ যাত্রার আয়োজন হয়েছিল। লোকসভা নির্বাচনের আগে বাম কর্মচারী সংগঠনের এই অধিকার যাত্রা জনমানসে কতটা ছাপ ফেলে সেটাই দেখার। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী জানান, শুধু সরকারি কর্মচারী নন, সর্বস্তরের সাধারণ মানুষকে নিজেদের অধিকার বুঝে দিতে হবে। মানুষের অধিকার রক্ষা, সেই অধিকার রক্ষার স্বার্থেই আমরা এই রাস্তায় নেমেছি। পাহাড় থেকে সাগর, সারা রাজ্যব্যাপী আমাদের এই অধিকার যাত্রা সংগঠিত হচ্ছে। মানুষের অধিকার আজকে আক্রান্ত, কথা বলার অধিকার আজকে আক্রান্ত। দেখেছেন গতকাল সন্দেশখালি নিয়ে আপনাদের মতনই একজন সাংবাদিক বন্ধু, তিনি প্রশ্ন রাখতে চেয়েছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। ফলে কোন পশ্চিমবঙ্গে আমরা বিরাজ করছি? সাংবাদিকের অধিকার যদি আক্রান্ত হয় তাহলে বুঝতে হয় গণতন্ত্র আক্রান্ত। সেই গণতন্ত্র রক্ষা শুধুমাত্র কর্মচারীর একার নয়, শুধুমাত্র সংবাদপত্রের নয়, সমস্ত অংশের মানুষের যেমন সক্রিয় সমর্থন প্রয়োজন, সংবাদ মাধ্যমেরও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। কোনো পেইড নিউজের নাম করে কোনো মালিকের নির্দেশক্রমে সংবাদ মাধ্যম যদি পরিবেশিত হয়, তার মধ্যে দিয়ে গণতন্ত্র আক্রান্ত হয়। গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসাবে সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা বজায় রেখে যে ভূমিকা পালন করা দরকার, সেই ভূমিকা যদি তারা প্রকৃত পালন করতে পারে, সমস্ত অংশের মানুষকে যুক্ত করিয়ে, তাহলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পশ্চিমবঙ্গে সম্ভব, ভারতবর্ষে গণতন্ত্র রক্ষা করা সম্ভব। সেই অধিকারকে জাগ্রত করার লক্ষ্যেই আমাদের এই অধিকার যাত্রা। দেখুন, দাবির মধ্যে আমাদের আছে যে রাজ্যে গণতন্ত্র এবং দেশের মধ্যে গণতন্ত্রের যে বাতাবরণ আক্রান্ত, সেই গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। রাজ্যে বিপুল পরিমাণ শূন্য পদ, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্যের সরকার শূন্য পদে তারা নিয়োগ করছেন না। আমাদের দাবি শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ। এই স্বচ্ছতার শব্দটাকে আমাদের যুক্ত করতে হচ্ছে। পশ্চিমবঙ্গের শাসক দল তারা বাধ্য করেছেন এই শব্দটাকে আমাদের এই দাবির মধ্যে যুক্ত করতে। কারণ আমি আর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, মন্ত্রী জেলে। 3 নম্বর দাবি, যে অনিয়মিত কর্মচারী, অস্থায়ী কর্মচারী নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে তাদের
চূড়ান্ত এক্সপ্লয়েট করা হচ্ছে। প্রশাসনের অভ্যন্তরে কাজ করছেন একজন আধিকারিক, যে কাজ করেন সেইটুকু ছাড়া তার 3 গুণ কাজ একজন অনিয়মিত কর্মচারীকে করতে হয়। দুয়ারে সরকারের জন্য তাকে রাস্তাও দাঁড়াতে হয়, আবার দপ্তরে বসেও কাজ করতে হয়। শনি রবি ছুটি বলে কিছু নেই। নামমাত্র তাদের মাসে কেউ 6,000 কেউ 9,000 এই টাকা বেতন পান। আজকে মন্ত্রী পরিষদ নিজেদের 1,40,000 টাকা বেতন বৃদ্ধি করছেন, আর এই অনিয়মিত কর্মচারীদের কারোর 500 কারোর 1,000। মানে কন্যাশ্রীর যে প্রকল্প সেটা কার্যত অনিয়মিত কর্মচারীদের ক্ষেত্রেও সেইভাবে রূপায়িত হচ্ছে পারিশ্রমিক বৃদ্ধির প্রশ্নে। ফলে এই দাবিতেও আমাদের এই অধিকার যাত্রা। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। নিজের হাতে প্ল্যাকার্ড লাগাতে দেখা যায় বিজেপি জেলা সভাপতিকে। আপনার একটি ভোটে দেশ হবে শক্তিশালী, আপনি আনবেন বাংলার বদল, এই স্লোগান লিখে প্ল্যাকার্ড লাগানো হয় সমস্ত জলপাইগুড়ি জেলা জুড়ে। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা এলাকায় বেশ কিছু প্ল্যাকার্ড নজরে আসে। প্ল্যাকার্ড লাগাতে ব্যস্ত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী, কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস, বিজেপির রাজগঞ্জ ব্লক সভাপতি নিতাই মণ্ডল, বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ প্রমুখ। এ বিষয়ে বাপি গোস্বামী জানিয়েছেন, সামনেই লোকসভা নির্বাচন, বাংলায় পরিবর্তন জরুরি, সাধারণ মানুষকে বার্তা দিতে এই বিশেষ অভিযান চলল। আমরা সারা বছর দলের সাংগঠনিক কাজে ব্যস্ত থাকি। সামনে লোকসভা ভোট, বাংলার পরিবর্তন আসুক আমরা চাই। তাই আজকে দেখতে পাচ্ছেন প্রচার সামগ্রী নিয়ে আমরা বেরিয়ে গেছি। সারা জলপাইগুড়ি জেলায় এই প্রচার সামগ্রী নিয়ে আমরা সমস্ত জায়গায় যাচ্ছি। কত প্ল্যাকার্ড লাগানো হচ্ছে? অনেক, সংখ্যাটা অনেক, সব বিধানসভায় এটা লাগবে। প্ল্যাকার্ডের মাধ্যমে কি বার্তা দেবেন? আপনার একটি ভোট, সুরক্ষিত দেশ, শক্তিশালী দেশ এবং নিশ্চিন্তে আপনারা থাকবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলার পরিবর্তন করতে হবে। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার বুকে হাজার হাজার লোককে অ্যারেস্ট করে গুলি করে হত্যা করছিলেন, সাংবাদিকদের গ্রেপ্তার করেছিলেন, সাংবাদিকদের জেলে ঢুকেছিলেন মিসা আইনে। পশ্চিমবাংলা আজ অবধি কংগ্রেস ক্ষমতা ফিরে আসতে পারেনি। সারা ভারতবর্ষের মাটির থেকে কংগ্রেস মুছে গেছে। তাই সাংবাদিক প্রতি মমতা ব্যানার্জি যে অত্যাচার করছেন, যে ন্যাক্কার জন্য কাজ করছেন, এর খেসারত মমতা ব্যানার্জিকে দিতে হবে। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে 2টি হাতি বাংলাদেশে ঢুকে যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। 2টি হাতির মধ্যে একটি বড় ও অপর একটি ছোট হাতি রয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। জানা গিয়েছে হাতি দুটি বাংলাদেশের তেঁতুলিয়া করিমগঞ্জ এলাকায় রয়েছে, যা ভারতের ফাঁসি দেওয়া লাগোয়া। বিএসএফ জওয়ানরা বাংলাদেশের সঙ্গে কথা বলছেন। বাংলাবান্ধা বর্ডারের পাশ দিয়ে সেখানে ঢুকেছে বলে খবর। স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি কৌস্তভ চৌধুরী জানিয়েছেন, হাতি দুটিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। হাতি যেটা সেটা হচ্ছে আমাদের এই বাংলাবান্ধা বর্ডার দিয়ে ঢুকেছে, ঠিক আছে। এবার ঢুকে হাতি এখন যেটা লোকেশন সেটা হচ্ছে তেঁতুলিয়া, করিমগঞ্জের একটা গ্রাম, করিমগঞ্জ একটা গ্রাম আছে, সেটা তেঁতুলিয়াতে এখন হাতি আছে অলরেডি। সিসিএফ ওয়াইল্ড লাইফ নর্থ, সিসিএফ নর্দার্ন সার্কেল, ডিএফও বৈকুণ্ঠপুর, জলপাইগুড়ি, আমরা সকাল থেকে এটা নিয়ে লেগে আছি। বাংলাদেশের কাউন্টার পার্ট যারা আছে ফরেস্ট ডিপার্টমেন্টের, সেখানকার সিসিএফ ওয়াইল্ড লাইফ, ডিএফও ওখানকার এসিএফ, ওনার সাথে কমিউনিকেশন হয়েছে, ওনারা গার্ড করে রেখেছে এখন এলিফেন্টটাকে। এখন আমরা মিটিগেশন ম্যানেজমেন্টটাকে প্ল্যান করছি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওদের ওখানে এলিফেন্ট ম্যানেজমেন্ট খুব একটা নেই। ওরা গাইডিং করে হাতিকে কী করে সরাতে হয় বা ফান্ডিং করে আনতে হয় সেটা জানে না। সেজন্য ওরা আমাদের কাছে সাপোর্ট চেয়েছে। সিসিএফ ওয়াইল্ড লাইফ অলরেডি ওনার সাথে কথা হয়েছে। আমরা একটা বলেছি, বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি একটা চিঠি পাঠাচ্ছে যে দে আর সিকিং সাপোর্ট ফ্রম ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যান্ড রিসার্চার্স অফ ওয়েস্ট বেঙ্গল। চিঠিটা আমাদের হাতে চলে এলেই সিসিএফ ওয়াইল্ড লাইফ এবং নর্দার্ন সার্কেল এবং আমরা অলরেডি টিম রেডি আছে। শুকনা স্কোয়াড আছে, বৈকুণ্ঠপুরের টিম রেডি আছে, জলপাইগুড়ির টিম রেডি আছে, টিম অলরেডি রেডি আছে। হয়ে গেলে 20 জন 22 জনের বা 23 জনের একটা টিম লেটার হয়ে গেলে আমরা চলে যাব। আশা করা যাচ্ছে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে আমরা গাইডটা করিয়ে ওকে ব্যাক করিয়ে নিয়ে চলে আসতে। জলপাইগুড়ি পৌর ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার আসর বসল মঙ্গলবার। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল, পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র সহ অন্যান্যরা। পুরসভার প্রয়াস হলঘরে প্রতিযোগিতায় পুরো এলাকায় শিল্পীরা অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি পৌরসভার পরিচালনায় ৩৫তম ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই দিনের প্রতিযোগিতায় চটকা এবং দড়িয়া দুই বিষয়ে ২০ জন শিল্পী অংশগ্রহণ করেন। বিচারকের আসনে ছিলেন শিল্পী দুর্গা রায় এবং সায়রা বানু। এ বিষয়ে চেয়ারম্যান পাপিয়া পাল কি বললেন জানা যাক। উল্লেখ্য, রাজ্য স্তরের ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তুফানগঞ্জে। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দ্বারা আয়োজিত এবং জলপাইগুড়ি পৌরসভার ব্যবস্থাপনায় প্রতি বৎসরের ন্যায় ৩৪তম পার করে এটা ৩৫তম ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা আজকে জলপাইগুড়ি প্রয়াস হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষত এটা পৌর স্তরে এই প্রতিযোগিতা আজকে এখানে অনুষ্ঠিত হবে এবং পৌর স্তর থেকে রাজ্য স্তরে যারা প্রথম এবং দ্বিতীয় হবে, আমাদের এখানে ৩টে পুরস্কার রাখা হয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। কিন্তু প্রথম এবং দ্বিতীয় যারা হবেন তারা রাজ্য স্তরে তুফানগঞ্জে যে আমাদের রাজ্য স্তরের প্রতিযোগিতা সেখানে তারা অংশগ্রহণ করবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আপনারা জানেন যে ভাওয়াইয়া সঙ্গীত প্রাণের গান, মাটির গান, এই কৃষ্টি এবং সংস্কৃতিকে টিকিয়ে রাখতে আমাদের এই ধরনের অনুষ্ঠানকে তিনি রেখেছেন এবং এই ধরনের কৃষ্টি এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবার দায়িত্ব আমাদের এবং আমি আশা করব যে এই ধরনের তিনি যে উদ্যোগ নিয়েছেন এটা অবশ্যই প্রশংসার যোগ্য। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পঁয়ত্রিশতম ব্লক ভাওয়াইয়া ময়নাগুড়ির সেরা হলেন অভিজিৎ এবং কণিকা। দড়িয়া বিভাগে অভিজিৎ রায় পদমতি ১ নম্বর এবং চটকা বিভাগের কণিকা রায় চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের আয়োজনে সোমবার জলপেশ মেলার মাঠে ৩৫তম ময়নাগুড়ি ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতার আসর বসে। ব্লকের ১৬টি অঞ্চলের বাছাই করা প্রতিযোগীরা দড়িয়া এবং চটকা এই দুই বিভাগে অংশগ্রহণ করেন। বিচারক অভয় রায়, ধনরাজ সরকার, মোহাম্মদ নাসিরউদ্দিন আহমেদের বিচারে দড়িয়ায় পদমতি ১ নম্বরের অভিজিৎ প্রথম হন, সাপ্তিবাড়ি ২ নম্বরের মাতু রায় দ্বিতীয় হন এবং ময়নাগুড়ির নিরুপমা রায় তৃতীয় হন। অন্যদিকে চটকা বিভাগে চূড়াভান্ডারের কণিকা রায় প্রথম, পদমতি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূজা রায় দ্বিতীয়, দীপশিখা রায় তৃতীয় হয়েছেন। প্রতিযোগিতার শেষে মানপত্র এবং পুরস্কার দেওয়া হয়। উপস্থিত ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, বিডিও প্রসেনজিৎ কুণ্ডু সহ অন্যান্যরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। দুই বিভাগের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। জানা গিয়েছে, রাজ্য স্তরের প্রতিযোগিতা আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি কোচবিহারের তুফানগঞ্জে হবে। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, সুহৃদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। অশান্তি এড়াতে ৫ দিন ধরে বিতরণ করা হবে হিমঘরে আলু রাখার বন্ড। সোমবার জলপাইগুড়ির কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের সঙ্গে এই বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয় হিমঘর মালিক সংগঠনের। আলোচনা প্রসঙ্গে জানা গিয়েছে, ২০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি মোট ৭টি হিমঘরের মধ্যে ৫টিতে আলু রাখার বন্ড দেওয়া হবে চাষিদের। বাকি 2টি রিজার্ভ রাখা হবে পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য। এ প্রসঙ্গে হিমঘরের মালিক সমিতির পক্ষে কিশোর মারদিয়া জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে বৈঠক হলো। গত বছরের মতো যাতে আলু রাখাকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি না হয় সে ব্যাপারে আলোচনা এবং পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে এবারে শান্তিপূর্ণভাবেই হিমঘরে আলু রাখার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন সাধারণ মানুষ।
হিমঘর মালিকরা আসছিলাম আজকে প্রশাসনের তরফ থেকে। প্রশাসন আমাদের হ্যাঁ, তারপরে কি হলো, কি কথা হলো, কিভাবে কি হবে? আমাদের কিভাবে কি সিস্টেমে দেওয়া হবে সেইভাবে প্রাথমিক আলোচনা হয়েছে। আজকে কবে থেকে শুরু হবে আলুর বন্ধ? সেটা এখন কালকে ডিপেন্ড করবে। আশা করা যায় কালকে থেকে কিছু স্টোর কালকে পরে দিবে, এরকম এখনো সবার এক না আর কি। কালকে থেকে শুরু হবে মূলত আলুর বন্ধ। জলপাইগুড়িতে কতগুলো স্টোর রয়েছে? জলপাইগুড়িতে তো বেরুবাড়ি নিয়ে 7টা। মানে আগে না, এবার সেরকম হবে না। এবার যেরকম আলুর ডিমান্ড কম আছে, প্রোডাকশন কম আছে, আশা করি এবার গতবারের মতো ঝামেলা হবে। নির্বাচন আসতেই একাধিক দাবি দাওয়া নিয়ে কেন্দ্রে বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকারের সঙ্গে দর কষাকষি শুরু করল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। পৃথক রাজ্য ভাষার স্বীকৃতির দাবিতে যেমন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হবে, একইভাবে কামতাপুর ভাষার স্কুলের সংখ্যা বৃদ্ধি, ভাষা একাডেমিতে ফান্ড বৃদ্ধির দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও স্মারকলিপি পাঠানো হবে। কেন্দ্র বা রাজ্য যে সরকার দাবি পূরণ করবে, লোকসভা নির্বাচনে তাদের পাশে থাকবে দল। তা না হলে নির্বাচনে নিজেরাই প্রার্থী দাঁড় করাবে বলে সাংবাদিক বৈঠকে জানালেন কামতাপুর প্রোগ্রেস পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায়। তিনি জানান, সব দাবি দাওয়া নিয়ে আগামী 4 তারিখ জলপাইগুড়ির বিভাগীয় কমিশনের মাধ্যমে স্মারকলিপি পাঠানো হবে। সাংবাদিকদের বৈঠকে অমিত বাবু বলেন, রাজ্য সরকার তাদের অনেক দাবি পূরণ করেছে, যে কারণে তারা খুশি, কিন্তু কামতাপুরি ভাষার যে 2টি স্কুল চালু হয়েছে তা পর্যাপ্ত নয়। উত্তরবঙ্গের 7 জেলাতেই স্কুল দরকার। কামতাপুরি ভাষা একাডেমিতে ফান্ড বৃদ্ধির দাবি আছে, সেই দাবিও করা হচ্ছে। তবে পৃথক রাজ্যের দাবি দীর্ঘদিনের। পাশাপাশি কামতাপুরি ভাষাকে 8ম তপশিলের অন্তর্ভুক্ত করার দাবি আছে, কিন্তু কেন্দ্রীয় সরকারকে এই দাবি নিয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। নির্বাচনের আগে যদি দাবি পূরণ না হয়, তাহলে নির্বাচনে ভোট বিজেপি বিপক্ষে যাবে বলে পরিষ্কার জানান তিনি। ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, কিছু দাবি দেওয়া সরকারের সামনে রাখাও হয়েছে, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে মেসেজ। দাবি পূরণ হলে আগামী দিনে সরকারের সঙ্গে পথ চলা হবে বলে সাফ জানান তিনি। রাজ্য সরকারের কাজে আমরা কিঞ্চিত হলেও খুশি হয়েছি কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন খুশি হয়েছি? রাজ্য সরকার একটু হলেও দৃষ্টিপাত আমাদের উপর করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকার সময় আমাদের একাডেমি তৈরি করে দিয়েছে, ভাষাটাকে চর্চা করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, স্কুলগুলা তৈরি করে দেওয়া হয়েছে, তার সাথে তার মধ্যে মাস্টার নিয়োগ করা হয়েছে। আমি আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে যেটা বলতে চাই, মুখ্যমন্ত্রীর কাছে মেসেজ পাঠাতে চাই যে এই 2টো স্কুল দিয়ে আমাদের এখন পর্যন্ত উন্নতি পড়াশোনা শুরু হয়েছে ঠিকই, কিন্তু 7টা জেলার মধ্যে 2টো স্কুল এনাফ না। আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে আগামী লোকসভা ভোটের আগে বা 2024 শিক্ষাবর্ষের মধ্যে আমাদের স্কুল সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হোক। এটা হলে পরে যদি রাজ্য সরকার তরফ থেকে কোনো রকম আমাদের ডিমান্ড পূরণ করে দেওয়া হয়, আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করব যে রাজ্য সরকারের পক্ষে আমরা হয়তো লোকসভা ভোটের সময় থেকে যেতে পারি। ডিমান্ড যদি পূরণ না হয়, রাজ্য সরকার যদি না করে, সেক্ষেত্রে আপনার শুনুন, রাজ্য সরকার যদি ডিমান্ড আমাদের পূরণ না করে, তাহলে আমরা নিজের মতন করে ক্যান্ডিডেট, আপনার প্রতিটা জেলায় আমরা নিজের মতন করে ক্যান্ডিডেট খাড়া করব। রাজ্য সরকারের সঙ্গে আপনাদের কি এই বিষয়ে কথাবার্তা হয়েছে কিছু? দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে আমাদের সাথে আলোচনা হয়েছে, আমরা ডিমান্ড তার কাছে রেখেছি। আগামী দিনে যদি ডিমান্ডগুলো পূরণ হয়ে যায়, নিশ্চয়ই সেই বিষয়ে আগানো যাবে, তার সাথে হাত চলা, একসাথে পথ চলা হবে। নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়? না, তাদের সাথে আমাদের ওরকম আলোচনা হয়নি। তাদের কাছে মেসেজ গিয়েছে, ঠিক আছে, আমাদের যে দাবিগুলো আছে সেই মেসেজ তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেই মেসেজের পরিপ্রেক্ষিতে এখানকার যে অবজারভাররা আছে, এখানকার উত্তরবঙ্গের যারা অবজারভার আছে, তাদের সাথে কথা হয়েছে। সেই বিষয়ে যদি আমাদের ভোটের আগে যদি ডিমান্ডগুলো পূরণ করে দেওয়া হয়, তাহলে আমরা মনে করব যে রাজ্য সরকারের পক্ষে থাকা হতে আমাদের পক্ষে বেটার হবে। তাহলে অমিতবাবু, বিষয়টা তো দর কষাকষির মধ্যে যাচ্ছে। দেখুন, আমরা যেটা রাজবংশী জনজাতি আছি, কামতাপুরি জনজাতি আছি, তারা আমরা চাই যে সুষ্ঠু এবং শৃঙ্খলাপরায়ণভাবে এখানে চলাফেরা করতে উত্তরবঙ্গের মধ্যে। আমরা চাবো না এখানকার পরিস্থিতি যাতে হিংস্র হয়ে উঠুক। আমরা এর আগে রেল রোকোর মতন কাজ করেছি, কেন্দ্র সরকারের মেসেজ পাঠিয়েছি, কেন্দ্র সরকার সেই সময় কোনো রকম কর্ণপাত করে নাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকাকালীন আমাদের কিছু দাবি পূরণ করেছে, একটু হলেও আমাদের মনের মধ্যে জল ফেলতে পেরেছে আর কি। তার জন্য আমরা বলছি কি, মুখ্যমন্ত্রী যদি আমাদের এই দাবিগুলো পূরণ করতে পারে, তার পক্ষে আমরা থেকে যেতেই পারি। কেন কি এই মুহূর্তে লোকসভা ভোটের ক্যান্ডিডেট খাড়া করে যদি আমরা এককভাবে খাড়া করতে পারি, তাহলে আমাদের পক্ষে এর মধ্যে নিজের পক্ষে
ভোট সেইভাবে নাও পড়তে পারা যেতে পারে। তার জন্য আমরা চেষ্টা করছি যে রাজ্য সরকারের পক্ষে থেকে আমাদের দাবিগুলো পূরণ করে নিতে। যে কেন্দ্র সরকার বারবার প্রতিশ্রুতি দেওয়ার ফলেও কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো সুরাহা করে দেয়নি, এবং এই কেন্দ্র সরকার 2018 সালে কামতাপুর পশ্চিম পার্টির প্রেসিডেন্ট অতুল রায় থাকাকালীন কেন্দ্র সরকারের সমর্থনের ফলে যখন এস আলওয়ালিয়া জি দার্জিলিংয়ের লোকসভা আসনে দাঁড় হয়েছিল, সেই সময় কিন্তু এস আলওয়াজি প্রতিশ্রুতি দিয়েছিল, তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও প্রতিশ্রুতি দিয়েছিল যে এই ভাষাটাকে অন্তত অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। তখন থেকে আজ 2024 সাল চলে আসলো, 24 সালে লোকসভা ভোট ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, এখন পর্যন্ত এই প্রতিশ্রুতির কোনো রকম সুরাহা হয় নাই। আমরা যদি এই প্রতিশ্রুতি এই লোকসভার পর্যন্ত দেখব, তার আগে পর্যন্ত লোকসভা আমরা যেটা শুনেছি যে 4 তারিখের পরে হয়তো লোকসভা ডিক্লেয়ার করে দেওয়া হবে। এই কটা দিনের মধ্যে যদি কেন্দ্র সরকার কোনো রকম দায়িত্ব না নেয় এই বিষয়ে যে আমাদের কি করতে হবে এই জনজাতির জন্য, এই ভাষাটাকে যদি অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে আমরা কিন্তু বিজেপিকে ভোট বয়কট করে দিব। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। কাজ শেষ হয়েছে প্রায় 1 বছর আগে, কিন্তু এখনো চালু হয়নি পানীয় জলের রিজার্ভার। ফলে জল নিয়ে সমস্যায় এলাকার বাসিন্দা সহ স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা। এদিকে পানীয় জল পরিষেবা চালু না করে ফেলে রাখার জন্য খুলে নিয়ে যাওয়া হয়েছে ট্যাপ কল সহ অন্যান্য সামগ্রী। ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ভগৎ সিং কলোনি এলাকায়, যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। ভগৎ সিং কলোনি এলাকায় 300টির বেশি পরিবারের বসবাস, ভোটার সংখ্যা প্রায় 1200। স্থানীয় বাসিন্দা সীমা ঘোষ বলেন, পুরসভা সংলগ্ন এলাকায় প্রথম থেকেই পানীয় জলের সমস্যা। এলাকায় যে 2টি পানীয় জলের টাইম কল আছে তা থেকে জল পড়ে না। এমনকি এলাকায় বসবাসকারী পরিবারের আর্থিক সমস্যা থাকায় তারা জল কিনেও খেতে পারেন না। পানীয় জলের উপরেই ভরসা করতে হয় 300 মিটার দূরের একটি ট্যাপ কলের উপর। এদিকে সমস্যা মেটাতে সদর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 1,45,331 টাকা ব্যয়ে স্থানীয় আপার প্রাইমারি বিদ্যালয়ে ছোট রিজার্ভার তৈরি হয়েছে, কিন্তু সেটি চালু হয়নি। বাসিন্দা ভারতী দাস বলেন, 1 বছরেরও বেশি সময় হয়ে গেল রিজার্ভারের কাজ শেষ, কিন্তু তা থেকে জল পাওয়া যায় না। এমনকি এলাকায় 2টি টাইম কল থাকলেও সেগুলির একই অবস্থা। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বলেও তেমন কিছু কাজ হয়নি। চুরি যাচ্ছে রিজার্ভারের ট্যাপ কল সহ অন্যান্য সামগ্রী। এদিকে জল না পেয়ে সমস্যার মুখে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারা জানান, মিড ডে মিলের রান্নার জন্য দূর থেকে জল আনতে হয়, শৌচাগারের প্রয়োজনের জন্য আশেপাশের বাড়ির উপরে নির্ভর করতে হয়। আজকে 17 বছর হলো কলোনিটা বসছে, 27 বছর হলো। 27 বছর হলো বসছে, 2টো কল দিয়েছে। এখানে 350-400 লোক আছে। এরা এমনভাবে জল পড়ে যে আমরা কোনো মতেই জল পাচ্ছি না। আর এর আগে যে পঞ্চায়েত ছিল তাকেও বলা হয়েছে, এবারের পঞ্চায়েতও বলছে যে জলের ব্যবস্থা করে দিবে। দীর্ঘদিন হলো আমরা জলের এই সমস্যায় ভুগে যাচ্ছি। হ্যাঁ, এখনো পর্যন্ত জলের কোনো সমস্যা নাই। যে আসে সেই বলে আমরা জল ঠিক করে দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম জলের, এই পঞ্চায়েতও কোনো রকম জলের সমস্যা এখনো মেটায়নি। জলটা কিভাবে আপনারা আনছেন, কোথা থেকে আনছেন? এটা মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে মিউনিসিপ্যালিটি যে না, এখন জল পাওয়া যাচ্ছে না, একদম বন্ধ 2টো কলেরই। 2টো কল। হ্যাঁ। তাহলে কোন জায়গা থেকে জল আনছেন আপনারা? আমরা এখন জল আনছি কি কুয়োর জল ফুটিয়ে খাচ্ছি। কুয়োর জল ফুটিয়ে? সাপ্লাই কোনো জল পাচ্ছি না আমরা। কিনে খেতে হয়? কিনে খেতে হয়। আমাদের তো এখান এই এলাকাবাসীর অতটাও সবার পক্ষে তো সম্ভব না কিনে খাওয়া। হ্যাঁ, সবাই মোটামুটি কলের জল ফুটিয়েই খায়। আচ্ছা, আর স্নান বা এগুলো তো কলের জল, কুয়োর জলেই করা হয়। অনেক সমস্যা আমাদের জলের জন্য, খুবই সমস্যা। এখানে বেশিরভাগ লোকেরই অত কিনে খাওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ, জলের জন্য হয়তো মানুষের ঘরে ঘরে গেলে দেখতে পারবেন যে জলের জন্য হয়তো পেটের অবস্থাও খারাপ হয়ে গেছে। হ্যাঁ, শরীর খারাপও হয়ে যাচ্ছে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে আমাদের এইখানে সুস্থভাবে আমরা আমাদের এই কলোনিতে 2টো কল যেটা আছে সেটা রিপেয়ারিং করে যেন ভালো করে দেয়া হয়, তাহলে আমরা আর কি সুস্থ মতো জল খেয়ে বাঁচতে পারবো। সমস্যা কি, আমরা দেখো জল এতগুলা লোক আছি, আমরা এই রাস্তার কলে যাইতে হয় জল নিতে, ছোট ছোট বাচ্চা রেখে যাইতে হয় জল নিতে। এখানে একটা কল বানায় রাখি দিছে, সেই কবের থেকে বানায় রাখি দিছে, কোনো সহায় নাই, কোনো জল নাই, কিছু নাই। আমরা কি করে অত দূর থেকে জল নিয়ে এসে আমরা কাজ করি?
এটা কারা বানালো এটা? পঞ্চায়েত, হ্যাঁ পঞ্চায়েতই বানাইছে। এরা অনেক দিন হয়ে গেল যে বানানো হয়েছে, জল নাই কিছু নাই। কতগুলো পরিবার থাকেন এখানে? এখানে তো 300 ঘর আছে মনে হয় না? 300 ঘর আছে। জল কি সবারই পেতে সমস্যা? হ্যাঁ সবারই। ওই ওখান থেকে জল, ওখানে একটা জল আমাদের প্রায় 300 মিটার দূর থেকে জল নিয়ে আসতে হয়। হ্যাঁ অত দূর থেকে জল, ওই রাস্তার ওই পার থেকে আমাদের জল আনতে হয়, আমাদের খুবই অসুবিধা হয়। এটা কতদিন আগে তৈরি হয়েছিল? এটা তো 1 বছর হয়ে গেল। এখনো জল পাচ্ছেন না? আমরা চাই একটু জল পাই, আমরা চোখ ইসের সামনে পাই জল, তোমার হলো বাড়ির কাছে জল পাই। অত দূরে আমাদের সমস্যা, অত দূরে জল নিয়ে আসতে যাইতে হয়, মেয়েরা যাইতে পারেন অত দূরে, ছেলেদের জল আনতে হয় অত দূর থেকে। জলের সমস্যা, আমরা এখান থেকে আসছি থেকে জলের সমস্যা। আমরা যে ইসে ছিলাম না, ওই পোস্ট কমপ্লেক্সের ওখানে ছিলাম, ওখান থেকে আইসে আমাদের জলের সমস্যা। আমাদের জল আমরা ওই পাশ থেকেও নিয়ে আসি জল, ওদিক থেকেও জল নিয়ে এসে একটা জল এখানে কল বসায় তো জল পড়ে না। না কি বলবে, ভোট চাইতে আসবে, ভোট চাবে, আমরা ভোট দিব, জিতাবো, আবার পরে 5 বছর পরে দেখবো আমাদের সব এরকমই পড়ে আছে। তারা কি আশ্বাস দিয়েছিল যে আর রাস্তা বানাবো, ড্রেন বানাবো, জল দিব, লাইন দিব, ওইটা দিব, সেটা দিব, সব সমস্যা তো বলেই বাজাবে। এখন তো কিছুই নাই, ভোট পাড়া হচ্ছে, কিছুই নাই এখন। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য কল্যাণী সরকার বলেন, ঠিক কী কারণে রিজার্ভারটি এইভাবে ফেলে রাখা হয়েছে তা তিনি নিজেও জানেন না। আমাদের স্কুলের যে জলের কানেকশনটা দেওয়া হয়েছে সেটা বিগত পঞ্চায়েত সদস্য অমিতা মিত্র ছিলেন সেই সময়ই কল করা হয়েছিল। তো মানে ট্যাঙ্কি ওটা বসানো হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সেটা চালু হয়নি। এলাকাবাসী তো সমস্যা হচ্ছে, তো কারণ আমাদের পাড়ার কল দুটো হচ্ছে জল ঠিক মতন পড়ে না। আমার পাশেই একটা আছে, আর ওইদিকে আরেকটা আছে 4 নম্বরে। তো এটা যখন অমিতা মিত্র পঞ্চায়েত ছিলেন সেই সময় থেকেই খারাপ ছিল, জল খুব ধীরে ধীরে পড়ে। সেই জন্য সবাইকে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, সময় নষ্ট হয়, জল নিতে অনেকে হয়তো বিরক্ত হয়ে আসেনি না। তো এবার আমাদেরকে জানাইছিল, আশেপাশের সব পাড়ার প্রতিবেশী জানিয়েছিল যে এরকম আমরা পঞ্চায়েতকে জানাইছি কলটা ঠিক করে দেওয়ার জন্য, এখনও দিচ্ছে না ঠিক করে। তখন আমার হাজব্যান্ডকে বলছিল যে শান্তনুদা আপনি কিছু করেন, ব্যবস্থা করেন। সেই সময় ইলেকশন এসে গেল, তখন আমি বললাম যে ঠিক আছে পার হোক, তখন আমরা চেষ্টা করব যাতে এর আগে ঠিক করা হয়। হ্যাঁ চুরি হচ্ছে তো, কারণ হচ্ছে আমাদের স্কুলে হচ্ছে বাউন্ডারি নেই, হ্যাঁ গেট নেই, আমরা তালা দিতে পারছি না। আর ওই স্কুলের মাঠের মধ্যে, স্কুলের বারান্দায় সব ওখানে তাস খেলে, জুয়া খেলে, আড্ডা মারে, নেশা করে, হ্যাঁ রাত বেরাতে। জলের যে পাম্পটা ওটা 1 বছর হলো তৈরি হয়েছে, এখনো পর্যন্ত চালু হয়নি, এটা কবে হবে বা সমস্যার সমাধান কি বলবেন এই বিষয়টা নিয়ে? এটা এখন আমি ভাবছি যে এটা আমি নিজেও খোঁজ নিয়ে দেখব পঞ্চায়েত সমিতিতে। এটা 1 বছর হয়ে গেল তৈরি করা আছে, চালু হচ্ছে না বলে আমাদের স্কুলেও জল নেই, বাচ্চারা জল খেতে পারে না, অসুবিধা হয়। আমরা তো বাড়ি থেকে জল নিয়ে যাই সবাই বোতলে, ছেলেমেয়েদেরও আমরা বলি। আর প্রাইমারিতে যে সোলার ট্যাঙ্কটা আছে, আমাদের স্কুলের এমএসকের ছেলেমেয়েরা ওই সোলার ট্যাঙ্ক থেকেই ওরা জল নিয়ে আসে, বোতলে করে নিয়ে এসে খায়, এবং আমরাও খাই। মিড ডে মিলে রান্নারও তো একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ আমাদের মিড ডে মিলে মানে আমাদের ঘরের অবস্থা খুব খারাপ, জানলা টাল্লা সব ভেঙে নিয়ে চলে গেছে। এগুলো কারা করে? এরা নিশ্চয়ই আশেপাশে এলাকা থেকেই করে, আশেপাশে এলাকা থেকেই করে, কারণ এখানে তো দূরের কেউ আসবে না। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ, জলপাইগুড়ির খড়িয়া পোস্ট অফিসের পোস্টমাস্টারকে আটক করে বিক্ষোভ গ্রাহকদের। অধিকারের দাবিতে বামেদের অধিকার যাত্রা জলপাইগুড়িতে। বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে 17 ফেব্রুয়ারি কোচবিহার থেকে শুরু হয়েছে এই যাত্রা। লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। নিজের হাতে প্ল্যাকার্ড লাগাতে দেখা যায় বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীকে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।